আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব, গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনের অজান্তেই বলে ফেললাম, যদি আর ফিরে না আসি ক্ষমা করে দিও এতিমটাকে। খুব ইচ্ছে করছে কথাকে জড়িয়ে ধরে বলি, কোথাও যাব না তোমায় ছেড়ে, সারা জীবন বুকে আগলে রাখবো। নিজের অজান্তেই কথার কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এই বলে আইসিইউ থেকে বের হতেই দেখি কে যেন হাতের আঙুলটা ধরে রেখেছে। পিছন দিকে তাকাতেই দেখি কথা হাতের কেনি আঙুলটা ধরে রেখেছে। চোখ দিয়ে পানি পড়ছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মাস্কটা খুলতে যাচ্ছে, হাতটা ছাড়িয়ে একটু জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, আমি আবার আসবো জীবন। কথার চোখের পানিটা মুছে দিয়ে বের হতেই দেখি রিসান আর পাখি দরজায় দাঁড়ানো। দোস্ত, কেমন আছিস? তোর মতো যার বন্ধু আছে সে ভালো না থেকে আর কি আর পারে। এই পাখি, তুমি কাঁদছো কেন? সেটা আপনার না জানলেও হবে। ও আচ্ছা। আসছিলাম আমি আমার আর রিসানের বিয়ের দাওয়াত দিতে, কিন্তু এসে যা শুনলাম নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। কি এমন শুনলে যে যার জন্য কান্না করা লাগে? রাজ, প্লিজ তুমি কিডনি ডোনেট করো না। ডাক্তার আপুর কাছে সব শুনেছি, তোমার ফিরে আসার চান্স 50%। রাজ প্লিজ, ভালোবাসা নয় বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, জেনে শুনে এমনটা করো না। জানো পাখি, জন্মের পর একটু বড় হতেই মাকে হারিয়েছি, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসছিলাম তার কাছ থেকেও অবহেলাই পেয়েছি। জানো, বাসর রাতে কোনো স্বামী যদি তার স্ত্রীর কাছে শুনে তার স্ত্রীর মনের আকাশে অন্যজনের বসবাস কতটা কষ্ট পেতে পারে। আমি আমার ফুলসজ্জার রাতে মেঝেতে শুয়ে শুয়ে স্মৃতি নামক ডায়েরিটা বুকে নিয়ে কেঁদেছি। জীবনে কাউকে কোনো কিছু দিতে পারিনি, কেমনে দিব বলো? আমি নিজেই তো অন্যের কাঁধের বোঝা ছিলাম। এতিমরা সমাজের একটা বোঝা। তুমি না কলেজে থাকতে সবসময় জ্বালাতে ভালোবাসি বলে? আসলে কি জানো, কাউকে মন থেকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। তোমাকে বলেছিলাম না আমার চেয়ে ভালো ছেলে পাবে? সত্যি, রিসান আমার চেয়ে শতগুণ ভালো। আচ্ছা বাদ দাও, জীবনে তো কাউকে কিছু দিতে পারলাম না। জীবনে এই প্রথমবার একটা সুযোগ দিয়েছে আল্লাহ। জানো তো, অপরিচিতা তার স্বামী ও বাবাকে হারিয়ে মৃত্যু পথযাত্রী তার শেষ অবলম্বনটাও যদি হারিয়ে যায়, কেমনে বাঁচবে সে বলতে পারো? জানি পারবে না। ছোট্ট মেয়েটা যে আমাকে তার বাবার আসনে বসিয়েছে, বাবাই বাবাই করে সারাক্ষণ বুকে আগলে রেখেছে, তাকে তো কিছু দিতে পারিনি। তাই কিডনি দিয়ে যদি সন্ধ্যা আকাশের তারাও হয়ে যায়, তাও নিজেকে ভাগ্যবান মনে হবে। আর রিসান সত্যি অনেক ভালো ছেলে। তোমরা বিয়ে করে হ্যাপি হও, তোমাদের জন্য শুভকামনা। এই তোরা কাঁদছিস কেন? সত্যি রাজ, একটা মানুষ কতটা মহান হতে পারে তোমাকে না দেখলে হয়তো বুঝতাম না। খুব ইচ্ছে করছে তোমার পা ছুঁয়ে সালাম করতে, এই বলে পা ছুঁতে গেলেই, কি করছিস তুই? না আমার দোস্ত, তোর স্থান তো আমার বুকেতে। পাশে তাকাতেই দেখি ডাক্তার সাথী চোখ মুছতেছে। রাত সময় হয়ে গেছে, চলো। ম্যাডাম 1 মিনিট। কেন? আসতেছি বলে কথার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিতেই চোখের পানি কথার মুখে পড়ল। কথা এখনো ঘুমাচ্ছে। মনে মনে বললাম, আসি কলিজার টুকরা, আজ আমার জন্য তোমার এই অবস্থা, ক্ষমা করে দিও। স্যার সব কিছু রেডি, চলেন। চলো। যাওয়ার আগে আরেকবার পিছন দিকে তাকালাম। মায়াবী মুখটা আর চোখের সামনে ভেসে উঠছে। এদিকে পাখি আর রিসান নীরবে চোখের জল ফেলছে। দোস্ত, তোরা দুজন সব জেনেও যদি এমন করিস তাহলে বল আমি কি করব? প্লিজ আর কাঁদবি না, আমার কিছুই হবে না। ম্যাডাম, আপনাকে একটা অনুরোধ করব। রাজ, তুমি আমাকে ম্যাডাম না তুমি করে বলবে প্লিজ। ম্যাডাম ডেকো না, ম্যাডাম দেখে কোনো অপমান করো না। আজ আমি দেশের সবচেয়ে বড় সার্জারি ডাক্তার, তার পেছনেও তুমি রয়েছো। সেদিন যদি দুর্ঘটনার পর ঠিক সময় হসপিটালে নিয়ে না আনতে, তাহলে হয়তো স্বাতী নামক মেয়েটি যে তোমার সাথে কথা বলছে অস্তিত্ব মাটির সাথে মিশে যেত। তোমার রক্ত যে আমার দেহের প্রতিটি শিরা উপশিরায় মিশে গেছে। প্লিজ তুমি আমাকে তুমি করেই ডেকো। আচ্ছা,
আমার মেয়েটাকে শেষবারের মতো এক নজর দেখতে পারি? অবশ্যই। রাইসাকে অপারেশন ড্রেস পরিয়ে রেখেছে, অক্সিজেন মাস্কে ছোট মুখটা আবদ্ধ হয়ে গিয়েছে। মনে হচ্ছে বাবাই বাবাই করে মহারানীটা ডাকছে আমায়। রাত চলো এবার। চলো। অপারেশন রুমে নিয়ে শুইয়ে দিল আমায়। মনে মনে বলছি, আল্লাহ, আমার কলিজার টুকরার কথাকে তুমি দেখে রেখো, যদি আমাকে তোমার কাছে নিয়ে নাও, আর আমার জীবনের বদলে হলেও এই ছোট্ট ফুলটা যেন ঝরে না যায়। দেখি হাতটা। এই বলে ডাক্তার কিসের যেন একটা ইঞ্জেকশন দিল। তারপর আর কিছু মনে নেই। এদিকে সাথী তার জীবনের সেরা অপারেশনটি করতে যাচ্ছে। মনে মনে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, কোনোদিন কিছু চাইনি তোমার কাছে, আজ চাইবো। ডাক্তারি সায়েন্স যেখানে শেষ হয়, তোমার রহমত সেখান থেকে শুরু হয়। আল্লাহ, তোমার রহমতে করুণায় যেন অপারেশন সাকসেস হয়। এই বলে অপারেশন শুরু করলো। এদিকে কথার সেন্স ফিরতেই রাজ, রাজ, বলে চিল্লাতে লাগলো, মা, তুই না অসুস্থ, এভাবে রাজকে রাখছিস কেন? আর বেশি অসুস্থ হয়ে পড়বি। আমার স্বামী কোথায়? বাবা, আমার মন বলছে আমার জীবনের কিছু একটা হয়েছে। বাবা, বাবা চুপ করে থেকো না, বলো বাবা। বেড়ে গেছে, এসে পড়বে, তুই ঘুমা। মারে, রাজ কিডনি ডোনেট করেছে, এখন অপারেশন থিয়েটারে অপারেশন চলছে। বাবা, আমার স্বামীর কিছু হলে আমি বাঁচবো না বাবা, আমি মরে যাব বাবা। আমি যাকে কষ্ট দিয়েছি, ওর ভালোবাসার মূল্য দেইনি স্বামীর অধিকার, এতিম বলে কটাক্ষ করেছি। এখন ওর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? বলে দাও বাবা। আরে কিছুই হবে না, তুই কাঁদিস না মা। বাবা, আমি আমার জীবনের কাছে যাব, নিয়ে যাও না বাবা। বাহিরে রিসান, পাখি, রাজের মামা মামি আর কথা বসে আছে। কথা অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছে আর আল্লাহকে মনে মনে ডাকছে। চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। কথার বাবা কথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, মানে চিন্তা করিস না, আর কাঁদিস না, আল্লাহকে ডাক, তিনি সব ঠিক করে দিবেন। দীর্ঘ 3 ঘন্টা অপারেশন চলার পর অপারেশন রুমের দরজা খুলল। পিনপিনে নীরবতা। সবাই ডাক্তারের মুখের দিকে চেয়ে রয়েছে। ম্যাডাম, আমার জীবন কেমন আছে? আমার জীবনের কিছু হবে না তো? ম্যাডাম, আমার জীবনকে অনেক কষ্ট দিয়েছি। আর কখনো কষ্ট দিব না। কি হলো ম্যাডাম, কিছু বলেন প্লিজ। ডাক্তার সাথীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে এতগুলো প্রশ্ন ছুড়ে দিল। সাথী কথার এমন কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। নিজের অজান্তে চোখে পানি এসে গেছে। ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? আমার স্বামীর কিছু হয়নি তো? প্লিজ এইভাবে আর নীরব থাকবেন না, প্লিজ কথা বলেন। আমি এখানে কেন? মামনি, তুমি তো হসপিটালে। ডক্টর আন্টি, আমার বাবাই কোথায়? মম কোথায়? মমের কাছে যাব, আমাকে নিয়ে চলো আন্টি। তোমার আম্মুর কাছে যাবে? ডাক্তার আন্টি, নিয়ে চলো আমায়। মামনি, এই তোমার মম। মামনি, ও মামনি, বাবাই কোথায়? বাবাইকে তুমি কি বকা দিছো? বাবাইকে দেখছি না যে। অপরিচিতা রাইসার কথা শুনে ঘুম থেকে সজাগ পেয়ে যায়। রাইসাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মামনি, বলো না, বাবাই কোথায়? আমার বাবাই কোথায়? বলো না, বাবাইকে কেন দেখতে পাচ্ছি না? রাইসার কথা শুনে অপরিচিতা কথা বলতে চেয়েও কথা বলতে পারছে না, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ডাক্তার আন্টি, আমার মম আমার সাথে কথা বলছে না কেন? মামনি, তোমার মমের বেন হ্যামারেজ হয়ে গেছে, তাই বাকরুদ্ধ হয়ে গেছে। আপনি মিথ্যা বলছেন। আমার মম আমার সাথে কথা না বলে থাকতেই পারবে না। ঠিক বলছি না মম? এই মম, একবার মহারানী বলে ডাকো না, বলো না আমি রাগ করলে সুন্দর লাগে। কথা বলবে না আমার সাথে? আমি কি পচা? তোমরা কেউ আমার সাথে কথা বলো না। বাবাও কোথায়? বাবাই কোথাও তাও বলছো না। এখন যদি কথা না বলে আমি তোমাদের ছেড়ে চলে যাব, যেখান থেকে কেউ ফিরে আসে না। ও মম, তুমি কথা বলো না। আচ্ছা কথা বলা লাগবে না। তোমরা কেউ আমায় ভালোবাসো না। বাবাইও ভালোবাসে না আমায়। এই চুরি দিয়ে হাত কেটে মরে যাব। মামনি, কি করছো? ডাক্তার আন্টি,
আপনি আমার কাছে আসবেন না। আপনি কাছে আসলে আমার গলে জ্বালাবো। বাবাই আমাকে ফেলে চলে গেছে, মামা কথা বলছে না, কি করব আমি? চলে যাব। মামনি, আমার মা কোথায় যাবে তোমার মমকে রেখে? এই বলে অপরিচিতাকে রাইসাকে জড়িয়ে ধরলো। এদিকে অপরিচিতার কথা বলা দেখে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে সাথী, আর মনে মনে ভাবছে সত্যি আল্লাহ তাআলা মা এবং সন্তানের মাঝে অদ্ভুত এক সম্পর্ক জুড়ে দিয়েছে। মামনি, বাবাই কোথায়? তুমি কি বাবার সাথে ঝগড়া করছো? বাবাইকে এনে দাও না। ম্যাডাম, রাজের কি হয়েছে জানেন? রাজ রাইসাকে কিডনি দিয়েছে, আর 322 নাম্বার কিডনি আছে। প্লিজ আমাদেরকে রাজের কাছে নিয়ে চলেন। এই বলে যখনই ছুরিটা হাতে রেখে টান দিতে যাবে, কাঁদতে কাঁদতে তখনই রাজের পাশে সকলেই বসে আছে। কথা রাজের মাথার কাছে বসে আছে, এখনও রাজের সেন্স ফিরেনি। রাইসা রাজের কাছে গিয়েই বাবাই বাবাই বলে ডাকতে লাগলো। সবাই বাচ্চা মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাজ অনুভব করছে তার মাথায় কে যেন হাত বুলিয়ে দিচ্ছে। আস্তে আস্তে চোখ খুলতেই দেখে কথা কাঁদছে, আর রাইসা বাবাই বাবাই করে ডাকছে। কথা, তুমি কাঁদছো কেন? চোখের পানি মুছে দিলাম, আর কাঁদবে না, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। বাবাই, তুমি আমাকে ভুলে গেছো? কথা বলো না তোমার মহারানীর সাথে। কে বলেছে আমার মহারানীকে ভুলে গেছি? এই তো মহারানী, আমার কাছে এসো। রাইসা কাছে আসতে মহারানীর কপালে পাপ্পি দিয়ে বললাম, মামনি এবার বাবাইকে দিবে না? আমার বাবাকে দিব না, কাউকে দিব না। রাজ, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার কলিজার টুকরাটাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছো। সত্যি বলতে তোমার সাথে মিশতে মিশতে তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু সবার ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনটি আমারও। সত্যি তোমার মতো মানুষকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর কথা আপু, তোমার আর রাজের মাঝে আমার আসা ঠিক হয়নি। আমার জন্য তোমরা দুজনেই অনেক কষ্ট পেয়েছো। এই ছোট্ট বোনটাকে ক্ষমা করে দিও। রাজ শুধু তোমারই, মাঝখানে আমি মরিচিকার পেছনে ছুটেছিলাম। ভালো থেকো সব সময়। আর আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে আমার কলিজার টুকরা রাইসাকে ডেকে রেখো। কথা আপু। কি বলছো এইসব? তোমার কোনো অপরাধ নেই, ক্ষমা কেন চাচ্ছ? রাজ, আমি আসি। বাবাই, মম চলে যাচ্ছে। মম অভিমান করেছে। বাবাই, তুমি না আমার কথা দিয়েছো, মমকে কষ্ট দিবে না। মনে মনে ভাবছি, আল্লাহ এ কোন বিপদে ফেললো, কি করব আমি? কিছু না ভাবতে পেরে অপরিচিতাকে ডাক দিলাম। দাঁড়াও অপরিচিতা। অপরিচিতা করুণ দৃষ্টিতে ফিরে তাকালো, আমার দিকে তাকালো। কথার দিকে তাকাতেই দেখি কথা কাঁদছে। মামনি, দেখছো বাবাই তোমাকে কত ভালোবাসে, আর অভিমান করে থেকো না। হঠাৎ পিছন থেকে কারো ডাক, অপরিচিতা। অপরিচিতা কারো কণ্ঠে অপরির নামটা শুনতে বুকটা ভরে উঠল। 4 বছর আগের সেই চিরচেনা কণ্ঠ। অপরিচিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, রাফি। অপরিচিতার মুখে রাফি নামটা শুনতেই সবাই বিস্মিত হয়ে গেল। অপরিচিতা রাফির দিকে তাকাতেই মাথায় আকাশ ভেঙে পড়ল। রাফির কোলে একটা ফুটফুটে বাচ্চা। রাফিকে পাপ্পা বলে ডাকছে। অপরিচিতা মনে মনে ভাবছে, তাহলে কি রাফি বিয়ে করেছে? অপরি, কেমন আছো? জি ভালো আছি, তুমি? আলহামদুলিল্লাহ। রাফি, তোমার কোলে বেবিটা কার? অপরিচিতা নিজের চোখের পানিকে আড়ালে রেখে বলল, আচ্ছা রাফি বিয়ে করেছে ভালো, আমাকে একবার বললে তো পারতে, বেবির মা কোথায়? অপরি, রাফিয়া ইসলাম মনকে ভালোবাসেই বিয়ে করি। সেই ভালোবাসা ফসল হচ্ছে রিক্তা। তোমাকে কিভাবে বলবো বুঝাতে পারছি না। রাফির কাছে এমন কথা শুনে অপরিচিতার বুকটা ফেটে যাচ্ছে। রাফি তাকে এত ভালোবাসার পরও না জানিয়ে তাও ভালোবেসে বিয়ে করলো। আচ্ছা, তোমার বউ রাফিয়া ইসলাম মন সে কোথায়? দেখতাম তোমার ভালোবেসে বিয়ে করা বউটাকে, নাকি তাও দেখতে দিবে না? দেখবে, তুমি মনকে অবশ্যই দেখাবো। জানো, অপরি 578 জন যাত্রী নিয়ে যাওয়ার পথে বারবার মনে পড়ছিল কখন ফ্লাইট ল্যান্ড করবে, কখন তোমার কাছে আসব। তুমি তো সন্তান সম্ভবা ছিলে। যেদিন তোমার ডেলিভারি হবে সেদিনেই তুরস্কে একটি ফ্লাইট পরে ছুটি চেয়েও নিতে পারিনি, তাই বাধ্য হয়ে ফ্লাই করতে হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ফ্লাইটটা ইন্দোনেশিয়ায় পৌঁছার পর কানেকশন ফেল হয়ে যায়। 1 ঘন্টা সংযোগবিহীন ফ্লাইট পরিচালনা করার পর বিমান সাগরে গিয়ে পড়ে। তারপর আর কিছু মনে নেই। তারপর চোখ খুলেই দেখি
আশেপাশে লোকগুলো বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই কানে কানে কি জানি বলছে, কাউকেই চিনতে পারছি না। দেখে মনে হচ্ছে উপজাতি হবে। আমি এখন কোথায়? আমার কথা বলা দেখে ওরা এক একজনের দিকে তাকাচ্ছে। কী সব বলছে কিছু বুঝতে পারতেছি না। মনে মনে বলছি, আল্লাহ, এ কোন জায়গায় নিয়ে আসলা আমায়। হঠাৎ তারা কি যেন বলে সবাই চুপ হয়ে গেল। মনে হচ্ছে কেউ আসছে, তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। হঠাৎ একটা মেয়ের আগমন। এত সুন্দর মেয়ে! মনে হচ্ছে আল্লাহ সৌন্দর্য সবটুকুই তার মাঝে দিয়েছে। সবার থেকে আলাদা মনে হচ্ছে। বাগানে ফুটে ওঠা একটা রক্তিম লাল গোলাপ। চেহারা থেকে সোনালি আভা বের হচ্ছে। মেয়েটার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছি। Who are you? হু অ্যাম আই? What? Who do you know? Where do you live? What is your name? আই ডু নট নো হু আই অ্যাম। হোয়াট ইজ মাই নেম? ওয়েল, হোয়াই অ্যাম আই হেয়ার? You are found on the seashore. From there the neighbor got you up. Now you cannot see anything. Well, who are you? Please try to remember where to live. কী সব বলছেন? আমি সাগর পাড়ে থাকবো কেন? আপনি বাংলাদেশি? Oh my God! মানে কি বলছেন? বাংলাদেশ সেটা আবার কি? বাংলাদেশ হচ্ছে একটা দেশ। আচ্ছা, আপনারা শোনেননি সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন? আপনারা কেউ ওকে ডিস্টার্ব করবেন না, আমি ওকে সুস্থ করে তুলবো। হাই, আমি ফারিয়া ইসলাম মন, আর আমি বাংলা পারি। অ্যাটলিস্ট আমি বাংলাদেশ থেকে পড়াশোনা করেছি। ও হ্যাঁ, তোমার নামটা যেন কি? ও আচ্ছা, তোমার তো নাম নেই। আচ্ছা, তোমার একটা নাম দিই কেমন? নাম দিবেন? আপনার ইচ্ছা। ইসলাম মাহিন। আমি তোমাকে মাহিন বলে ডাকবো কেমন? জি আচ্ছা। তারপর থেকে মনের সাথে পাহাড়ি ঝর্ণা দেখা, একসাথে পাহাড়ে ঘুরে বেড়ানো। আর জায়গাটা ছিল ইন্দোনেশিয়ার একটি পাহাড়ি এলাকা, সাগর পাড়ের ছোট্ট একটি দ্বীপ নিয়ে গঠিত। এখানে সবাই অশিক্ষিত, তাই সবাই মিলে মনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে। মন দেখতে যেমন ভালো ছিল তেমনি বুদ্ধিমতী। ভালোই চলছিল রূপকথার সেই দিনগুলো। কখন যে নিজেদের অজান্তে দুজন দুজনকে ভালোবেসে ফেলে জানতামই না। খুব ভালোবাসতাম মনকে, মনও খুব ভালোবাসতো। হঠাৎ একদিন মনের বাবা অসুস্থ হয়ে পড়ে এবং মরে যাওয়ার আগে মনকে আমার হাতে তুলে দেয়। তারপর কেমন করে যেন বিয়ে হয়ে যায়। আজ আমার আর মনের ফুলসজ্জা। পাহাড়ি ফুল দিয়ে সাজানো বিছানাটা খুব সুন্দর করে। আজ প্রথম মন শাড়ি পরেছে, তবে লাল বেনারসি নয়, নীল শাড়ি। মনে হচ্ছে নীল পরি বসে আছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো মনের মুখের উপর পড়ছে। আমি মুগ্ধ নয়নে চেয়ে আছি। হাঁ করে তাকিয়ে আছো কেন? তোমায় দেখছি। কোন দিন দেখোনি? দেখেছি, তবে এ সাজে না। জানো, আজ তোমাকে স্বর্গের অপ্সরীর মতো লাগছে। ভালোই তো। এভাবে শুধু দেখবেন আর কিছু করবেন না। আচ্ছা, আর কি করব? শুধু তো দেখতেই হয়, তাই না? তোমার মাথা এ তো দেখছি কিছুই বোঝে না। কাকে বিয়ে করলাম? এই কথা বলে কিছুক্ষণ এইভাবে থাকার পর হঠাৎ মনকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিলাম। এই তুমি আমাকে ছাড়িয়ে নিলে কেন? মেরে ফেলবা বললেই হতো, এইভাবে বিয়ে করার কি আছে? ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে, তাও আবার শক্ত করে জড়িয়ে ধরে, যেন যেতে না পারি। ওভাবে কেউ ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়? আর একটু হলেই মরে যেতাম দম বন্ধ হয়ে। আর ঠোঁটে কামড় দিয়েছ কেন? আমার কষ্ট হয় না বুঝি? পচা মেয়ে, ছি ছি। একজনের মুখ আরেকজন লাগায়, আমি আর নাই, মরার স্বাদ জাগে নাই। ভাগ্যিস ছাড়িয়ে ফেলেছি। যে এভাবে জড়িয়ে থুক্কু মরার ফাঁদ বানিয়েছিলে। আল্লাহ, কার কাছে বিয়ে হলো আমার, যে কিনা ভালোবাসাটা বোঝে না? এ বলে কেঁদে দিল। এই বলে বালিশ নিয়ে মন নিচে শুতে চাইতেই টান দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। আলতো করে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। মন এখনো কাঁদছে, তাই নাকে নাক ঘষতেই, এই ছাড়া এখন সোহাগ দেখাতে হবে না। ও তাই এ কথা বলে মনকে আর কথা বলতে দিলাম না। ঠোঁটের সাথে ঠোঁট হারিয়ে গিয়েছে, মনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তারপর আস্তে আস্তে মনের শাড়িটা টান দিতেই, থাক আর বলবো না কিভাবে তাকায় আছে সবাই। খুব সুখে শান্তিতে দিনগুলিতে চলতেছিল। হঠাৎ একদিন মন আচার নিয়ে আসতে বলে। বাজার থেকে আচার নিয়ে আসার কারণ জানতে চাইলে সে যা বলেছিল তাতে মনে হয় পৃথিবীটা আমার কাছে স্বর্গ মনে হচ্ছিল। খুশিতে চোখ দিয়ে পানি এসে পড়ে, কারণ আমার সোনা মনাটা যে মা হতে চলেছে আর আমি বাবা। দিনগুলি স্বপ্নের মতো পার হতে হতে আজ মনের ডেলিভারি। বাহিরে বসে আছি, হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ। দৌড়ে গেলাম অপারেশন থিয়েটার রুমের দরজার
একটু পর ডাক্তার বের হলো। ডাক্তার ম্যাডাম, আমাদের কি বেবি হয়েছে? মিস্টার মাহিন, আপনার মেয়ে হয়েছে। মেয়ের কথা শুনেই খুশিতে আত্মহারা হয়ে গেলেন হঠাৎ মিস্টার মাহিন। কিন্তু মেয়ের মা বেঁচে নেই। আর আই এম সরি। ডাক্তারের মুখে এমন কথা শুনে পায়ের নিচের মাটি মনে হয় সরে যাচ্ছে। মুহূর্তের মাঝে সাজানো স্বপ্নগুলো এলোমেলো হয়ে যায়। বুক থেকে মনে হচ্ছে তাজা রক্ত ক্ষরণ হচ্ছে। আলতো পায়ে হেঁটে যাচ্ছি, আর কানে ভেসে আসছে মনের সে কথাগুলো। জানো, আমাদের একটা প্রিন্সেস হবে, শুধু আমায় মম মম বলে ডাকবে, তোমায় ডাকবে না, ভালো হবে না? জানো, আমার মেয়ে যেদিন আমাকে মা বলে ডাকবে সেদিন যে আমায় কেমন লাগবে, মনে হচ্ছে সেদিন আমি খুশিতে পাগল হয়ে যাব। এই তুমি মুখটা বাংলার পাঁচ করে রেখেছো কেন? যাও, তোমাকে বাবাই ডাকবে। এখন আমাকে পাপ্পি দিবে এতগুলো, আর বুকে নিবে কেমন আমার সুইট বর? কথাগুলো মনে পড়তে দু চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মনে হচ্ছে মনের পাশে শুয়ে থাকা মেয়েটাকে গলা টিপে মেরে ফেলি। কিন্তু সেদিন রোজার কান্না সইতে পারিনি, বুকে টেনে নিয়েছি। রোজাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকলাম। এক এক করে 2টি বছর পার হয়ে যায়। একদিন শহর থেকে রোজাকে নিয়ে ফেরার মতো গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপর সবাই হসপিটালে নিয়ে যায়। সেন্স ফেরার পর আমার সব মনে পড়ে। মনে পড়ে আমার দেশের কথা, তোমার কথা, আর মনে পড়ে তখন মনের শেষ স্মৃতি রোজাকে নিয়ে বাংলাদেশে এসে পড়ি। আর এসেই তোমাকে খুঁজতে লাগি, আর বাসায় গিয়ে সব জানতে পারি রাইসার কথা। অপরিচিতা, জানো, রোজার মা বাবা দুটোই আমি। মেয়েটার আগামীকাল জন্মদিন, এখনই জন্মদিনের গিফট চাচ্ছে। যেদিন জানবে তার জন্মদিনেই তার মা সন্ধ্যা আকাশের তারা হয়ে গেছে, সেদিন হয়তো আর গিফট চাইবে না। গতকাল আমার রোজার আম্মুর 3য় জন্মদিন। মন, রোজাকে জন্ম দিতে সময় আমাকে চিরদিনের জন্য একা করে চলে যায়। জানো, আমার মেয়েটা তার মার দুধ পর্যন্ত খেতে পারে নাই, মা নামক একটা মধুর ডাক কখনো ডাকতে পারেনি। এই কথাগুলো বলে রোজার গালে মুখে চুমু দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে পানি ঝরছে। আর অপরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এতদিন তোমাদের কোনো খোঁজ নিতে পারিনি, স্বামীর কোনো দায়িত্ব পালন করতে পারিনি। রাফি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে ওইসব বলছি। আর কে বলছে রোজার মা নেই? রোজার মা তো আমি। এই বলে রোজাকে কোলে তুলে নেই। সবাই বিস্মিত হয়ে তাকিয়ে আছে রাফি আর অপরিচিতার দিকে। মা, মা, তুমি এই মেয়েকে কোলে নিচ্ছ কেন? আর তোমার সাথে এই লোকটাকে? মামনি, ওটা তোমার বাবা, আর রোজা তোমার বোন। ছি মা, আমার বাবাই তো আছে। আমার বাবা কত ভালো। আর লোকটা ওইটা পচা, আমার বাবা হতে যাবে কেন? মম, তুমি পচা। তুমি না বাবাকে ভালোবাসতে, এখন অন্য কেন লোককে আমার বাবাই বানাচ্ছ? আই হেট ইউ মম, আই জাস্ট হেট ইউ। সবাই রাইসার দিকে তাকিয়ে আছে। রাফি অনেকটা বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। রুমটাতে পিনপিনে নীরবতা বিরাজ করছে। মামনি অমন বলে না, ওইটা তোমার বাবা। তুমি যখন জন্ম নাওনি তখন তোমার বাবা একটা দুর্ঘটনায় হারিয়ে যায়। ছি মামনি, তুমি মিথ্যা বলছো। তুমি না বাবাইকে অনেক ভালোবাসতে, বাবার ছবি বুকে নিয়ে কেঁদেছ, আর এখন অন্য একটা লোককে আমার বাবা বানাচ্ছ। তোমাকে আর মা ডাকবো না। আর মা কখনো মিথ্যা বলতে পারে না। তুমি চলে যাও আমার সামনে থেকে। আমি বাবার সাথে থাকবো। এদিকে নিজের মেয়ের মুখে এমন কথা বলে আর নিজেকে ঠিক রাখতে পারল না। চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তে লাগলো। রাফি অনেকটা রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। মামনি রাগ করে না মা আমার। আসো, আমার কোলে আসো। এই বলে রাইসাকে কোলে নিতে গেলেই, মা, আমাকে চোবে না। তুমি পচা, তুমি আমার মা না। তুমি এমন কেন? বাবাইকে না তুমি অনেক বেশি ভালোবাসতে? এই তোমার ভালোবাসা? তুমি বাবাইকে ভুলে যেতে পারো, আমি না। মহারানী মা আমার, ওইটা তোমার বাবা। আর মমকে অমন কথা বলতে নেই, আল্লাহ নারাজ হয়। তুমি চুপ করবা? তোমাকে কথা বলতে বলেছি কি বাবাই? মামনি, মা আমার, তোমার বাবা বিদেশে ছিল, তাই তুমি চেনো না। প্লিজ মামনি, রাগ করো না। চলো বাসায় চলো, তোমার জন্য পায়েস রান্না করব। লাগবে না, আমার বাবাই অসুস্থ। তুমি বাবাইকে ভুলে গেলেও আমি ভুলতে পারবো না। বাবাই আমাকে বাঁচতে থেকে নিজে মরতে বসেছিল। বাবাই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে যেন কেউ তোমার থেকে দূরে না নিয়ে যেতে পারে। মামনি, মা আমার, তুমি জেদ করো না। আর রাফি তোমার মেয়েকে তুমি বোঝাও। রাইসা, মামনি,
রাজকন্যা আমার, তোমার বাবা কান ধরেছে। তোমার বাবাইকে ক্ষমা করে দাও। আমি আপনার মেয়ে না, আমি বাবাইয়ের মহারানী। বাবাই আমাকে শক্ত করে ধরো, ওই লোকটা নিয়ে যেতে চাইছে। মামুনি কেন বুঝতেছো না? তোমার বাবা এটা। অপরিচিতা রাফিকে দেখিয়ে দিয়ে তুমি যাবে এখান থেকে? কত মিথ্যা বলবে। বাবাইয়ের সাথে লিপস্টিক নিয়ে খেলেছো, একসাথে আমাকে নিয়ে থেকেছো, আর এখন বাবাইকে বলে ওই লোকটাকে বাবাই বলে ডাকতে বলছো। কখনো ডাকবো না আমি। রাইসার এমন কথা শুনে মনে হলো সবার মাথায় বাজ ভেঙে পড়ল। কথা কেমন জানি করুণ দৃষ্টিতে তাকালো আমার দিকে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে রাফি বের হয়ে চলে গেল। অপরিচিতা দাঁড়িয়ে কাঁদছে। অপরিচিতা রাফিকে বোঝাও, যাও, আমি রাইসাকে বুঝিয়ে বলবো। অপরিচিতা আমার কথা শুনে রাফির পিছন পিছন চলে গেল। রাফি বাসায় গিয়ে ভাবছে, ছি, আমি তো অপরিকে কত ভালোবাসতাম। আমার অবর্তমানে না কিছু ভাবতে পারছি না। অতীতের স্মৃতিগুলো মনে করছে আর কাঁদছে। হঠাৎ দরজায় কে যেন বারবার নক করছে। অনেকটা বিরক্তি নিয়ে শার্টের হাতা দিয়ে চোখ মুছে দরজা খুলতে দেখে যে অপরিচিতা। রাফি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো তোমায় সে করবেই দিয়েছে। আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। কোনো দুশ্চরিত্র মেয়ে আমার জীবনের প্রয়োজন নেই। তোর মতো দুশ্চরিত্র এর মুখ দেখতেও ঘৃণা লাগছে। তোর মুখ আল্লাহ যেন আমাকে না দেখায়। এই বলে ডিভোর্স পেপারটা বের করে দিল। আমি সই করে দিয়েছি, আশা করি তুই করে দিবি। রাফির কাছে ডিভোর্সের কথা শুনে পায়ের তলার মাটি সরে গেল অপরিচিতার। মনে হচ্ছে দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বুকের পাঁজরগুলো চুরমার হয়ে যাচ্ছে। রাফিকে কিভাবে বুঝাবে সে ভাষা জানা নেই অপরিচিতার। কাঁদতে কাঁদতে রাফির হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল অপরিচিতা। রাফির বুকটা ফেটে যাচ্ছে অপরিচিতার চোখে পানি দেখে, কারণ রাফি সব সহ্য করতে পারলেও অপরিচিতার চোখের পানি সহ্য করতে পারে না। কিন্তু কিভাবে ক্ষমা করবে অপরিচিতা? নিজের মেয়ে যদি মার সম্পর্কে এমন কথা বলে, এসব ভাবতে ভাবতে ফ্লোরে বসে কাঁদতে থাকে। রাফির দেয়া ডিভোর্স পেপারটা অপরিচিতা কেঁদে ভিজিয়ে ফেলে। অপরিচিতা আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আল্লাহ, কি এমন অপরাধ করেছি যার শাস্তি এভাবে দিচ্ছ আমায়? জন্মের পরপরই মাকে তুলে নিলে। মা ডাকতো দূরের কথা, এক ফোঁটা দুধও খেতে দাওনি। মায়ের বুকে মাথা পেতে একটু শুয়ে থাকতে। সবাই স্কুলে আমাকে বলতো মা নেই আমার, আমি নাকি অপয়া। জন্ম নেওয়ার সময় মাকে খেয়েছি। আল্লাহ, তুমি তো যাকে পছন্দ তাকে তোমার কাছে নিয়ে নাও, তাহলে সবার কেন তখন অপয়া বলতো? আল্লাহ, তবু তোমার কাছে কোনো নালিশ করিনি। আল্লাহ, তারপর মাথার উপর থেকে দরদি বাবাটাকেও তোমার কাছে তুলে নিলে। বাবা তো আমার কষ্টের ঢালস্বরূপ ছিল। একটু দুঃখ পেলেই বাবা বুকে টেনে নিত, সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিত। কিন্তু সে বাবাটাকেও তোমার কাছে নিয়ে নিল। আমার কাছ থেকে মেয়েটাকেও কেড়ে নিলে। মেয়েটার মুখে মা ডাক শুনলে সব দুঃখ ভুলে যেতাম। তার চাঁদ মুখটা দেখলেই কলিজাটা ভরে যেত। কিন্তু মেয়েটার কাছেও খারাপ বানালে। বাঙালি মেয়ে নাকি স্বামীর বাড়ি যায় বউ সেজে, আর বের হয়ে আসে লাশ হয়ে। কিন্তু আল্লাহ, তুমি আমাকে লাশ বানিয়ে বের করলে না। এখন জীবিত থেকেও মৃত লাশ আমি। আজ আমি আমার স্বামীর কাছে দুশ্চরিত্র। আল্লাহ, কি করব এই জীবন দিয়ে? আমি কি দুঃখ পাবার জন্যই জন্ম নিয়েছি? আল্লাহ, আমাকে তোমার কাছে নিয়ে নাও। আল্লাহ, তুমি না রহিম রহমান, কিন্তু আমি কেন এত কষ্ট পাচ্ছি? এসব মনে মনে বলতে বলতে কখন যে রাস্তার মাঝখানে চলে আসে বুঝে নাই। হঠাৎ পিছন দিক থেকে একটা কার এসে জোরে ব্রেক করলেও গাড়ি এসে অপরিচিতাকে ধাক্কা দেয়। রাফি রাতে শোবার সময় বালিশ টান দিতেই দেখে একটা ডায়েরি। অনেকক্ষণ ভেবে ডায়েরিটা খুলতেই দেখে ডায়েরিতে নীল কালিতে লেখা, তোমায় ভেবে লেখা, নিচে লেখা অপরিচিতা। প্লিজ রাফি, আজ 1 বছর হয়ে গেল তোমার মেয়ে রাইসার মা ডাক শুরু করেছে। আজ যদি তুমি থাকতে হয়তো তার মা ডাকটা পূর্ণতা পেল। জানো রাফি, প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যেন তুমি ভালো থেকো। সবাই জানে তুমি মারা গিয়েছো, কিন্তু আমার মন বলে তুমি বেঁচে আছো। প্রতিটা রাত তোমার প্রতীক্ষায় থাকি। জানো, যখন খুব তোমাকে মনে পড়তো তখন তোমার শার্টটা বুকের সাথে জড়িয়ে ভাবতাম তুমি আমার কাছেই আছো। বিশ্বাস করো, প্রতিটা দিন প্রতিটা ক্ষণ তোমায় ভেবে পার করতাম। দিনগুলো তোমার স্মৃতিগুলো নিয়েই পার করেছিলাম। যখন রাইসা 3 বছরে পা রাখে তখন মেয়েটার কিডনি নষ্ট হয়ে যায়। মেয়েটা রাজকে দেখে বাবাই ডাকতো। কথা পর রাজকে বাসা থেকে বের করে দিলে মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজকে পাশেই নিয়ে আসি। জানি না এই ডায়েরি তোমার হাতে কখনো পৌঁছাবে কিনা। বিশ্বাস করো, আমি কোনো ভুল করিনি। এটি তোমার অপরিচিতা।
রাফি ডায়েরিটা পড়ে আর নিজের কান্না লুকিয়ে রাখতে পারল না। চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে আর মনে মনে ভাবছে অপরিচিতার প্রতি বড় অন্যায় করে ফেলেছে। এসব ভাবতে ভাবতে অপরিচিতাকে খুঁজতে বের হয়ে পড়ে। এদিকে আমি রাইসাকে অনেক কষ্ট করে বোঝাতে সক্ষম হই রাইসার প্রকৃত বাবা রাফি। কথা কি নিয়ে হসপিটাল থেকে বাসায় যাই। বাসায় যেতে যেতে বিকেল হয়ে যায়। রাইসা বাসায় বসে বসে কার্টুন দেখছে, আমি ড্রয়িং রুমে বসে আছি। হঠাৎ কথার ডাক। কোথায় রাইসার আব্বু, একটু রুমে আসবে? কথার ডাক শুনে রুমের দরজা খুলতেই অবাক হয়ে গেলাম। কথার টাওয়েল পরে আছে, হাতে শাড়ি। নিজের হাত দিয়ে চোখ দুটি ধরে ফেললাম। হঠাৎ কথার টান দিয়ে রুমের ভেতর নিয়ে দরজা লাগিয়ে দেয়। ওই চোখ খোলো। চোখ বন্ধ থাকলে শাড়ি পরিয়ে দিবে কেমনে? এই নাও, শাড়ি পরিয়ে দাও। এদিকে শাড়িটা হাতে নিয়ে কথার চোখে চোখ রেখে শাড়ি পরিয়ে দিচ্ছে। কথার চোখ বলছে কথাকে আরো বেশি আপন করে নিতে। কথার চুল থেকে এক প্রকার সুবাস বের হচ্ছে, মনে হচ্ছে পাগল হয়ে যাব। কথার কোমরে শাড়িটা গুছতেই আমার হাতের স্পর্শে কেমন করে উঠল। কথার গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখে। আস্তে আস্তে দুজনের চোখ বন্ধ হয়ে যায়, ঠোঁটের সাথে ঠোঁট দুটি মিলিয়ে যায়। মনে হচ্ছে অজানা এক ভালোবাসার সাগরে ডুবে যাচ্ছি। হঠাৎ রাইসা বাবাই বাবাই করে ডাকছে। রাইসার ডাকে দুজনের হুঁশ ফিরে। এদিকে সন্ধ্যায় রিসান আর পাখি এসে বাসর ঘর সাজিয়ে দেয়। আমি রিসান আর পাখিকে থাকতে বলি। রিসান আর পাখি রাইসাকে নিয়ে পাশের রুমে চলে যায়। আজ আমাদের বাসর রাত, কি যে আনন্দ লাগছে। মনের মাঝে হাতুড়ি পিটাচ্ছে। কত বছর পর ভালোবাসা পূর্ণতা পাবে, কথাকে আপন করে নিব। এসব ভাবতে ভাবতে রুমের দরজা খুলতেই দেখি ফুলে ফুলে রুমটা সাজানো। সবগুলো ফুলের মাঝে আজ আরেকটি উজ্জ্বল ফুল চাঁদের আলোর মতো জ্বলজ্বল করছে। বিছানায় বসতেই কথা এসে সালাম করলো। কথাকে কোলে করে বিছানায় নিয়ে শুইয়ে দিলাম। ঘুমটা সরাতেই দেখে পূর্ণিমার চাঁদটা, মনে হচ্ছে আমার ঘরে আজ উদয় হয়েছে। কি দেখছো অমন করে? পূর্ণিমার চাঁদ দেখছি, গোধূলির রং দেখছি, ফুলের সুবাস নিচ্ছি। মনের মাঝে রাজকুমারীটাকে বাস্তবে রাজকুমারীটার সাথে মিলিয়ে নিচ্ছি। ইস, আমার বুঝি লজ্জা করে না? ও তাই বুঝি লজ্জা করে? আজ তোমায় সব লজ্জা ভেঙে দিব। এই বলে কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আস্তে আস্তে কথার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। মাথাটা কেমন জানি করে উঠল, মাথাটা ঘোরাচ্ছে। কথা এদিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আমিও কথাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভালোবাসার এক মহাসাগরে হারিয়ে যাচ্ছি। হঠাৎ দু চোখ ঝাপসা হয়ে আসলো, মাথাটা মনে হয় ব্যথায় ফেটে যাচ্ছে। কথা আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ শক্ত করে জড়িয়ে ধরো আমাকে। আমি চেয়ে দেখতে পাচ্ছি না, চোখ বন্ধ হয়ে আসছে। এই কথা বলার পর আর কিছু মনে নেই। রাজ, কি হয়েছে? অমন করছো কেন? এই রাজ, কথা বলো প্লিজ। কি হয়েছে কথা বলো। ওই কলেজের টুকরা, কথা বলো। আমাকে একা রেখে কোথায় যাবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কি আছো, আমার স্বামীকে বাঁচাও। এদিকে কান্নার কথা শুনে রিশান আর পাখি এসে দেখে রাজ অচেতন হয়ে পড়ে আছে। ভাবি, রাজের কি হয়েছে? আমার জীবন কথা বলছে না, আমার জীবনকে ছাড়া বাঁচবো না। প্লিজ তোমরা কিছু একটা করো। আমি হঠাৎ হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলল, সরি, আমাদের কিছু করার নেই। মানে কি বলছেন? কিসের ডাক্তার আপনারা? বিদেশ থেকে কি পড়ালেখা করে এসেছেন? যেমন করেই হোক আমার স্বামীকে বাঁচান, তাকে ছাড়া যে আমি বাঁচবো না। দেখেন মিসেস রাজ, রাজকে আমি বলেছিলাম তোমার শরীরের যে কন্ডিশন, এমন কন্ডিশনে তোমার কিডনি দেওয়া উচিত হবে না, কিন্তু রাজ আমার কথা শোনেনি। এখন আমাদের কিছু করার। প্লিজ ওকে যেইভাবেই হোক বাঁচান, যত টাকা লাগে তাও আমার স্বামীকে বাঁচান। আপু প্লিজ কান্না করবেন না। আমরা সকল ডাক্তাররা 5 সদস্যের বোর্ড গঠন করেছি, দেখি সবাই মিলে কোনো সমাধানে আসতে পারি কিনা। আর আজকে যদি অপারেশন করি, হয়তো অপারেশন থিয়েটারেই মারা যাবে। আমরা সবাই চিন্তিত। আচ্ছা, আপনারা সবাই আল্লাহকে ডাকুন, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। ডাক্তারের কাছে এমন কথা শুনে কথার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মনে হচ্ছে কলেজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। বাবা, আমি কি খুব পাপী, যার জন্য আল্লাহ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে?
মামুনি, ও মামুনি, বাবাই কোথায়? তুমি কাঁদছো কেন? পাখি আন্টি, মামুনি কাঁদছে কেন? বাবাই কোনো কথা বলছে না কেন? বাবার মুখে ওইটা কি? বাবাই কথা বলো না কেন তুমি? মামুনি, বাবাইকে বলো আমার সাথে কথা বলতে, আমার খুব কষ্ট হচ্ছে। পাখি আন্টি, বাবাইকে বলো আমাকে মহারানী বলে ডাকতে। রাইসার এমন কথা শুনে পাখি আর রিশানের চোখেও পানি চলে এসেছে। কথা রাইসাকে কোলে নিয়ে বলল, মামুনি, তোমার বাবাইকে আল্লাহর কথা বলতে নিষেধ করেছে। যখন আল্লাহ তোমার বাবাকে কথা বলতে বলবেন তখনই কথা বলবে। আচ্ছা, আমি আল্লাহকে বলবো যে আমি বাবাইকে খুব মিস করছি। আল্লাহ যেন বাবাইকে বলে আমাকে মহারানী ডাকতে। মামুনি, আল্লাহ কোথায় থাকে? মহারানী আল্লাহ ওই দূর আকাশে থাকে। মিসেস রাজ, আপনার স্বামীকে সিঙ্গাপুর মাউস এলিজাবেথ হসপিটালে নেওয়ার কথা ভাবছে সবাই। সেখানে উন্নত চিকিৎসায় হয়তো রাজের অপারেশন সাকসেসফুল হতে পারে। এখন আপনি টাকা রেডি করেন, বাকিটা আমরা দেখছি। আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, সব রেডি করেন। রাফি অপরিচিতাকে হন্যে হয়ে খুঁজছে। রাফি নিজেই নিজেকে দোষারোপ করছে আর মনে মনে ভাবছে অপরিচিতাকে ভুল বুঝে ডিভোর্স দেওয়া ঠিক হয়নি। আব্বু তুমি কাঁদছো কেন? না মামুনি, কাঁদছি না তো। আব্বু তুমি না বলেছো যারা মিথ্যে বলে তাদেরকে আল্লাহ পছন্দ করে না? তুমি মিথ্যে বলো না, চোখের পানি মুছে ফেলো আব্বু। আমার মামুনি বলেছে চোখের পানি তো মুছতেই হবে। আব্বু তুমি কাঁদছো কেন? মামুনি, তোমার মামুনিকে কষ্ট দিয়েছি, তাই অভিমান করে চলে গিয়েছি। মামুনি পচা, আব্বুকে কষ্ট দেয়। আব্বু তুমি মামুনিকে ফোন দাও, কোথায় আছে? মামুনি, তোমার মম অভিমান করে ফোন বন্ধ করে রেখেছে। আবার ফোন দাও। এবার রাফি ফোন দিতেই কল রিং হচ্ছে। অপরিচিতার ফোনে রিং হতেই রাফির মনে হয় প্রাণ ফিরে এলো। দুবার রিং হতে ওপাশ থেকে কল রিসিভ করতেই, হ্যালো অপরি, কেমন আছো? তুমি কোথায়? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অভিমান ভুলে এসো, ফিরে এসো। একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললো রাফি। ভাইয়া আপনি যার কাছে ফোন দিয়েছেন সে এখন হসপিটালে। অপরিচিতা হসপিটালে কথাটা শুনে রাফির পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। পৃথিবীটা কেমন যেন চারপাশে ঘুরছে। বুকের মাঝে চিনচিনে ব্যথা করতে লাগলো। কাপা কাপা কণ্ঠে রাফি বলল, আমার অপরির তো কিছু হয়নি। চিন্তা করবেন না, সামান্য মাথায় আঘাত পেয়েছি। আপনি ঢাকা অ্যাপোলো হসপিটালে এসে পড়েন। রাফি হসপিটালে গিয়ে দেখে অপরিচিতা শুয়ে আছে। কি হয়েছে তোমার? রাফির কণ্ঠ শুনে অপরিচিতা বিস্ময়ের দৃষ্টিতে রাফির দিকে তাকায়। এই তুমি কাঁদছো কেন? আমাকে ক্ষমা করে দাও, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আরে পাগল, তুমি কাঁদছো কেন? একদম কান্না করবে না। তোমার অপরাধের ক্ষমা নেই, তবে ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে জড়িয়ে ধরে বলতে হবে কোনো দিন আমাকে ছেড়ে কোথাও যাবে না। অপরিচিতার বলতে দেরি হয়েছে, কিন্তু রাফির জড়িয়ে ধরতে দেরি হয়নি। হাসপাতাল থেকে বের হতেই দেখে রাইসা কথার কোলে বসে আছে। মনে হচ্ছে সবাই কোথায় যাবে। অপরিচিতা ভাবছে কথা হাসপাতালে কেন? রাজের আবার কিছু হলো না তো? অপরিচিতা রোজার গালে মুখে চুমু দিয়ে রোজাকে কোলে তুলে নেয়। রাইসা অপরিচিতাকে দেখে দৌড়ে অপরিচিতার কাছে এসে বলতে লাগলো, মামুনি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে পচা কথা বলেছি। বাবাই আমাকে সব বলেছি, আমি অনেক করেছি, ক্ষমা করে দাও মামাকে, আর এমন হবে না। আব্বু, মমকে বলো না অপরিচিতা আমাকে রাইসাকে বুকে বুকে জড়িয়ে জড়িয়ে নিতে। নিল। মামনি লক্ষ্মী মা আমার, একদম কাঁদে না। মম রাগ করে নাই। আচ্ছা মামনি, তোমার এখানে কেন? কথা এসে অপরিচিতাকে রাজের ব্যাপারে সব বলে। কথা আপু কিছু না মনে করলে আমরাও কি সিঙ্গাপুর যেতে পারি? যে আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, তার এই অবস্থায় কিছু না করতে পারলেও তার কাছে থেকে আল্লাহকে ডাকতে পারবো। রাফি ভাইয়া, আপনিও আসতে পারেন। এদিকে রাতের ফ্লাইটে সবাই রাজকে নিয়ে সিঙ্গাপুর চলে যায়। আজ রাজের অপারেশন, একটু পর অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। কথা রাজের কপালে চুমু দিয়ে কানে কানে বলল, কখনো ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে গেলে আমি যে বাঁচবো না। তুমি যে আমার জীবন।
তোমাকে নিয়ে আমি যে আমার কল্পনায় পৃথিবী সাজিয়ে ফেলেছি, তুমি ছাড়া যে কেউ তা বাস্তবে পরিণত করতে পারবে না। রাজ এখন অপারেশন থিয়েটারে, সবাই বাহিরে বসে আছে। সবার একটাই আশা, রাজের যেন কিছু না হয়। রাইসা বারে বারে বলছে, মামুনি বাবাই কখন আমার সাথে কথা বলবে? এর উত্তর কারো কাছে নেই। সবাই অপারেশন থিয়েটারের বাহিরে, সবাই অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকিয়ে আছে। কখন ডাক্তার বের হবে, কখন বলবে রাজের অপারেশন সাকসেসফুল, রাজ আবার আগের মতো চলতে ফিরতে পারবে। 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হতেই সবার হার্টবিট কাঁপছে। কেউ জানে না ডাক্তার কি বলবে। সরি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সমস্যা হচ্ছে 24 ঘন্টার মাঝে পেশেন্টের যদি সেন্স না ফিরে তাহলে আর কোনো দিন সেন্স ফিরবে না। তার সেন্স ফিরার চান্স 10%। প্রচুর রক্ত গিয়েছে, একই জায়গায় 2বার অপারেশন। আমাদের ডাক্তারের বিজ্ঞানের পেশেন্ট এখনও অঘোষিত মৃত। যা ঘোষিত হতে সময়ের ব্যাপার। কষ্ট হলেও এটা নির্মম সত্য, যা আমাদের বলতেই হতো। তবে একটি কাজ করতে পারেন, আমাদের চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতা যেখানে শেষ, মহান আল্লাহ তাআলার রহমত সেখান থেকে শুরু। আপনারা আল্লাহকে ডাকুন, তিনি যদি ইচ্ছা করেন তাহলে পেশেন্ট ভালো হতে পারে। আল্লাহ আপনাদের সহায় হোক। বলে ডাক্তার চলে গেল। ডাক্তারের মুখে এমন কথা শুনে সবার চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করলো। কথার মনে হচ্ছে তার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। মনে মনে আল্লাহকে ডাকছে সবাই। রাত 3টা, সকালের মাঝে যদি রাজের সেন্স না ফিরে তাহলে রাজের সেন্স কোনোদিন ফিরবে না। রাইসাটা পর্যন্ত কাঁদছে। কথা সবার কাছ থেকে উঠে গিয়ে রাজের বেডের পাশে নামাজে দাঁড়িয়ে গেল। রুমে আর কেউ নেই। সব ডাক্তাররা জানে সকালের আলো রাজ কখনো দেখবে না। রাত 3:30 বাজে, সব কিছু নিস্তব্ধ। কথা 2 রাকাত নফল নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে 2খানা হাত উঠিয়ে বলতে লাগলো, হে রহিম রহমান, জীবন মৃত্যুর মালিক, এই পৃথিবীতে তুমি ছাড়া যে কেউ নেই, যার কাছে 2খানা হাত তুলে কিছু চাইবো। আল্লাহ, এ কোন পরীক্ষা নিচ্ছ আমায়? তুমি তো জানো আমি আমার স্বামীকে ছাড়া বাঁচবো না। আল্লাহ, আমি আমার নিজের জীবনের বিনিময়ে আমার নিজের স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ, ফকিরের বেশে তোমার দরবারে হাত তুলে ধরেছি। তুমি যে মহান, তুমি না রহিম রহমান, দয়ার সাগর তুমি। আল্লাহ, তোমার কুদরতি রহমত দ্বারা আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। এসব বলতে বলতে আবারও সিজদায় পড়ে যায় কথা। এদিকে রাইসা কথার পিছনে দাঁড়িয়ে সব শুনতেছিল। কথার কান্না দেখে রাইসার বুঝতে বাকি থাকে না যে তার বাবাইটা কিছু হয়েছে। রাইসা ভাবছে তার মমের মতো সেও আল্লাহকে ডাকবে। এই ভেবে কথার পাশে গিয়ে বসে। পিচ্ছি মেয়েটাও কথার মতো 2টা হাত তুলে বলতে থাকে, ও আল্লাহ, বাবার কাছে শুনেছি তুমি সব শুনতে পাও। আল্লাহ, আমি পিচ্ছি বলে, ছোট মেয়ে বলে কি আমার কথা শুনতে পাও না? আল্লাহ, আমাদের বইতে পড়েছি তুমি নাকি আমাদের কথা শোনার জন্য কখনো ঘুমাও না। আচ্ছা, তুমি তো এখনো জেগে আছো। জানো আল্লাহ, ছোট মেয়েদের কথা কেউ না শুনলেও তুমি নাকি শোনো। তুমি অনেক ভালো। তুমি আমার বাবাকে কেন কষ্ট দাও তুমি জানো না? আল্লাহ, তুমি যদি বাবাকে কষ্ট দাও তাহলে রাইসা কষ্ট পাই। আল্লাহ, শুনেছি বাচ্চা মেয়েরা নাকি ফেরেশতা হয়, তাদের আবদারগুলো আর্জিগুলো কেউ না শুনলে তুমি শোনো। আচ্ছা, আমি একাই কথা বলে যাচ্ছি, তুমি তো কিছুই বলছো না। ও আল্লাহ, তুমি কি অভিমান করেছো আমার প্রতি? অভিমান করো না, আমি বড় হয়ে নামাজ পড়বো, তবুও আমার বাবাকে ফিরিয়ে দাও আল্লাহ। রাইসার কথাগুলো পিছনে সবাই দাঁড়িয়ে শুনছে। ডাক্তাররা পর্যন্ত ছোট মেয়েটার মর্ম স্পর্শকাতর কথা শুনে কেঁদে দিয়েছে। রাফি আর অপরিচিতাও কাঁদছে। হঠাৎ ডাক্তার চিৎকার দিয়ে বলল, আনবিলিভেবল, পেশেন্টের সেন্স ফিরেছে। আমাদের ডাক্তারি জীবনের প্রথম কোনো রোগীকে দেখলাম নিশ্চিত মৃত্যু থেকেও ফিরে আসতে। রাইসা দৌড়ে গিয়ে রাজের বুকের উপর শুয়ে পড়ল। কথা খুশিতে কেঁদেই ফেলেছে। সবাই খুশিতে আত্মহারা। কথা, তুমি কাঁদছো কেন? কাচ্ছি না তো, এটা আমার সুখের কান্না। আমার জীবনকে আমি ফিরে পেয়েছি। তোমরা সবাই শুনো, আমার বাবাই একটা, আব্বু একটা, মম একটা, মামুনি একটা, তাই আদরটাও বেশি। ও হ্যাঁ, আমার একটা বোনও আছে। ঠিক বলছি না বাবাই? রাইসাকে কপালে একটা পাপ্পি দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলাম, হ্যাঁ, তো আমাদের রাইসা কখনো মিথ্যা বলে না। সবাই মিলে দেশে ফিরে আসলাম। আজ আমাদের 3য়
আজ আমাদের তৃতীয় বাসরাত, 2বার ফেল মারছি। এবার যদি না পারি রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে বিছানায় গিয়ে বসতেই দেখি পূর্ণিমার চাঁদটা আজ আমার মনের আকাশটায় জ্যোৎস্না ছড়াচ্ছে। হাজারো ফুলের সুবাসের মাঝে কথার চুলের সেই মুগ্ধ করা গন্ধ আমাকে মাতাল করে তুলছে। বিছানায় বসতেই কথা আমাকে সালাম করলো। কথাকে বুকে টেনে নেই, তারপর কোলে করে বিছানায় শুইয়ে দিয়ে আস্তে আস্তে কথার ঠোঁটটা আমার ঠোঁটের দখলে নিয়ে নেই। হঠাৎ ওই কথা আমি আর পারছি না। এবারও বুঝি আমার ফুলসজ্জা হবে না। আমার মুখে এমন কথা শুনতেই দেখি কথার চোখে পানি এসে গেছে। ওই তুমি আবার কাঁদছো কেন? আরে দেখো তো পায়জামার গিটটা খুলছে না। এই জন্যই বলি লুঙ্গি কেন ছেলেরা রাতের বেলা পরে। কথাটা বলার আগে আবারও ঠোঁট দুটি বন্ধ হয়ে গেল। হারিয়ে গেলাম এক অজানা ভালোবাসার রাজ্যে। কি হলো, গল্প তো শেষ। কত কষ্ট করলাম একটু রোমান্স করবো, তাও আপনাদের জন্য করা যাবে না। যান যান, শীতের দিন সবাই বিয়ে করে ফরজ কাজ আদায় করে নেন। বিশেষ দ্রষ্টব্য, জানি না আপনাদের কতটুকু কাঁদাতে বা হাসাতে পেরেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। অনেকে কমেন্ট করেন, সময়ের অভাবে আর ব্যস্ততার জন্য সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তার জন্য ক্ষমা করবেন। এবং আমি আপনাদের সব কমেন্ট দেখি। আবার অনেকে ইনবক্সে মেসেজ করেন, যতটুকু সম্ভব রিপ্লাই দিই। আবার অনেক সময় ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কতটুকু আনন্দ দিতে পেরেছি জানি না। সর্বশেষ গল্পটা কেমন হলো, শুরু থেকে সমাপ্ত।